প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক, কবি, সাংবাদিক সৌরভ হাসান। কেমন আছেন? শুভ সকাল। ধন্যবাদ আপনাকে। আপনাকে শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে আমি, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, সড়কে 6 লাখ অবৈধ যান, দুর্ঘটনা বাড়ছে। ঝলমলে সন্ধ্যায় বর্ষসেরা সাবিনা ও ইমরানুর। ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ বললেন সংসদ সদস্য একরামুল। দৈনিক সমকালের শিরোনাম, আনাড়ি হাতে 20 টন ট্রাক, ফের সড়কে ঝুলল 14 প্রাণ। কিছুতেই কিছু হচ্ছে না, বাড়ছে সড়কে মৃত্যু। দৈনিক যুগান্তরের শিরোনাম, 4 গাড়ি পিষে দিল ট্রাক, ঝালকাঠিতে এক পরিবারের 7 জন সহ নিহত 14। উপজেলা ভোটে পছন্দের প্রার্থীর পক্ষে নানা কৌশল, দলীয় নির্দেশনার তোয়াক্কা করছেন না মন্ত্রী, এমপি। কালের কণ্ঠের শিরোনাম, মাদকের টাকায় সম্পদের পাহাড়, একই ট্রাক কেড়ে নিল 14 প্রাণ। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, সড়কে একের পর এক দুর্ঘটনায় প্রাণহানি, দায় নিচ্ছে না কেউ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, কেন্দ্রের নির্দেশ মানে না কেউ, মন্ত্রী এমপিরা পাত্তা দিচ্ছেন না দলের লিখিত আদেশ, দুর্ঘটনায় ভয়ঙ্কর সড়ক যোগাযোগ। আমাদের সময়ের শিরোনাম, ভয়ঙ্কর প্রাণঘাতী সড়ক মহাসড়ক, ঝালকাঠিতে নিয়ন্ত্রণহারা ট্রাকে ঝুলল 14 প্রাণ। মানবজমিনের শিরোনাম, গরমের সঙ্গে বাড়ছে লোডশেডিং। কালবেলার শিরোনাম, কৌশলে বেসরকারীকরণের পথে বেসিক ব্যাংক, ইজারার টাকা না দিয়ে পশুরহাটের দখল নিলেন ডিপজল। যায় দিনের শিরোনাম, ঝালকাঠিতে সিমেন্টবাহী ট্রাক চাপায় নিহত 14, মধ্যপ্রাচ্য পরিস্থিতির উপর নজর রাখুন মাননীয় প্রধানমন্ত্রী। সময়ের আলোর শিরোনাম, এবার রেলের অনলাইন টিকিটেও ডাকাতি। প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম, মাঠ প্রশাসন সামলাতে হার্ডলাইনে সরকার, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নজরে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, বিএনপির অনেকে ভোটে, 8 মে শুরু উপজেলা নির্বাচন, 3য় ধাপে তফসিল ঘোষণা। আপনি শিরোনাম শুনলেন। দুর্ভাগ্যজনক হলো সত্য, একটি মর্মস্তুদ ঘটনা নিয়ে আলোচনা করতেই হচ্ছে। দৈনিক সমকালের শিরোনাম, আনাড়ি হাতে 20 টন ট্রাক। প্রথম আলোর শিরোনাম, ফের সড়কে ঝুলল 14 প্রাণ। সড়কে 6 লাখ অবৈধ যানবাহন, প্রথম আলোর শিরোনাম। না, সড়কে তো বহু বছর ধরে, বহু দিন ধরে এই যে নৈরাজ্য চলছে সেটা বলা হচ্ছে, কিন্তু কর্তৃপক্ষ গায়ে লাগাচ্ছে না। কার দায়? আপনি অনেক পত্রিকার শিরোনাম হচ্ছে কেউ দায় নিচ্ছে না। সড়ক সড়ক ও জনপথ বিভাগ, বিআরটিএ, আপনার পরিবহন মালিক সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন, যারা এর সাথে সংশ্লিষ্ট, এমনকি যাত্রীরাও, যদি তাদের মধ্যেও অনেক সময় কিন্তু কি বলে অসহিষ্ণুতা দেখা যায়, যে তারা চালক বা সহকর্মীর সাথে ঝগড়া বিবাদ করে, এবং শুধু তা না যে গাড়ি জোরে চালানোর জন্য তারা চাপ দেয়। দায় কার? প্রথম হচ্ছে সড়ক যে ঠিকমতো অথরিটি যে আছে, কর্তৃপক্ষ আছে, তারা দায় নিচ্ছে কিনা। সড়কে গাড়ি নামানোর একটা নিয়ম কানুন, আইন আছে, সেই আইন কানুন মানা হচ্ছে কিনা। চালক যে তার লাইসেন্স থাকতে হবে, তার সেই লাইসেন্স নবায়ন করা হচ্ছে কিনা। এখন আমাদের এখানে এনেই অন্য উন্নত দেশগুলোতে কিন্তু প্রত্যেক চালকের কত দুর্ঘটনার উপর তার পয়েন্ট কাটা যায়, মেরিট ডিমেরিটস। হ্যাঁ, মেরিট ডিমেরিটস। আমাদের এটা নেই যে কোনোভাবে। এমনকি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখনই কোনো দুর্ঘটনা ঘটে, দেখা যায় যে হয় লাইসেন্স ফেক, অথবা মেয়াদ উত্তীর্ণ, অথবা সে শারীরিকভাবে সক্ষম নয়, সুস্থ নয়। এবং কোনো কোনো ক্ষেত্রে মালিকরা চাপ দিয়ে তাদের দ্বারা বেশি কাজ করান, বেশি সময় কাজ করান। প্রধানমন্ত্রী একটি নির্দেশনা দিয়েছিলেন 5 দফা, যে মহাসড়কে গাড়ি চলাচলের ক্ষেত্রে এটা মানতে হবে, তাদের বিশ্রামাগার থাকতে হবে, এত ঘন্টার বেশি কাজ করানো যাবে না। কিন্তু তার কিছুই মানা হয়নি। মানাবে কে? সরকারই তো মানাবে। কিন্তু সরকার এ ব্যাপারে মানুষের প্রাণ যাচ্ছে তো, সাধারণ
সাধারণ এই যে একটি পরিবারে 5 জন মারা গেল। না মানে আর আপনি দেখুন একটা ছবিটা খালি দেখেন, দুজন শিশু মনে হচ্ছে ঘুমাচ্ছে, মানে এই ছবি দেখবার পরেও কি আমাদের টনক নড়বার কথা নয়? যে এরকম ছবি তো আজকেই প্রথম না, এই কদিন আগে ফরিদপুরে যে দুর্ঘটনা ঘটলো, আপনি একটা বাসের চাকা বসে গেল সড়কের উপর, সড়কের যে গর্ত ছিল, তো মহাসড়কে গর্ত থাকবে এবং সেটা কেউ দেখবে না। তা মনে করি যে কি বলে, বিচার বিভাগেও তদন্ত হওয়া উচিত এবং যারা দায়ী তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত এবং কর্তৃপক্ষকে জবাব দিতে হবে যে কেন এই দুর্ঘটনা ঘটছে। এটা দুর্ঘটনা বলা যাবে না, এটা হচ্ছে পরিকল্পিত অথবা অদক্ষতা জনিত, মানে এটা হত্যাকাণ্ড। কারণ এই যে শিশুরা, না এই যে ট্রাকটি চাপা দিল সেখানে একটা টোল প্লাজা এবং সেখানে টোল দিয়ে যানবাহন যাচ্ছে এবং পেছন থেকে এসে একটা নয় 4টা যানবাহনকে চাপা দিয়ে দিল এবং এটা মানে এটা চিন্তা করা যায়, মানে চিন্তা করা যায় না। এটা তো তাহলে তো সড়ক ব্যবস্থাপনা থাকার দরকার নেই, যে খুশি সড়কে ট্রাক গাড়ি বের করবে এবং যখন যেখানে খুশি যা খুশি হবে। এই জালকাঠিতেই গত বছর আপনার কোরবানির ঈদে আরেকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, বাস উল্টে পড়েছিল। মানে একের পর এক দুর্ঘটনা, কিন্তু কর্তৃপক্ষের ঘুম ভাঙে না। এরা মানে কবে ভাঙবে তাও আমরা জানি না। কিন্তু এই যে ঘুম ভাঙার কথা বললেন, প্রথম আলোতে মানে স্পষ্ট রিপোর্ট যে সড়কে 6 লাখ অবৈধ যান। তাহলে যদি একটি পত্রিকা জানে যে 6 লাখ অবৈধ যান, তাহলে কর্তৃপক্ষ নিশ্চয়ই জানে। এই কর্তৃপক্ষের মানে সংশ্লিষ্ট বিভাগের তথ্য উপাত্ত দিয়েই তো এটা বের করা, এটা প্রকাশ করা। তো সুতরাং জানার তো কথা না, তারা জেনেও না জানার ভান করে, ব্যবস্থা নিতে ভয় পায়, অথবা পুরো সড়কে যে একটা চক্র আছে, অর্থাৎ সেই চক্রের জিম্মি, সেই চক্রের কাছে সাধারণ মানুষ জিম্মি, যাত্রী জিম্মি, এবং সেই চক্রের নিশ্চয়ই সুবিধা কর্তৃপক্ষের কেউ না কেউ। আমরা আশা করি যে এই ঘটনার পর অন্তত কর্তৃপক্ষ নড়ে। আমরা প্রতিবারই আশা করি, প্রতিবারই আশার বাণী শোনাই, দেখা যায় কি আশার ছলনে আমরা আমাদের ভুলাতে চাই। উপজেলা নির্বাচন এবং প্রায় প্রতিদিনই শিরোনাম যেটা হচ্ছে যে দলীয় নির্দেশনা তোয়াক্কা করছেন না মন্ত্রী এমপিরা, এবং একটি খুব স্পর্শকাতর শিরোনাম আপনাদের পত্রিকায়, প্রথম আলো সহ আরো কয়েকটি পত্রিকায় হয়েছে, ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ বললেন সংসদ সদস্য একরামুল। তার মানে এই যে প্রকাশ্যে বলা, তার মানে এটা তো একটা অহংবোধ তৈরি করা, তাই নাকি? শুধু অহং না, এটা আইন প্রণেতা যদি আইন ভঙ্গ করেন, আইনকে অমান্য করেন এবং আইনকে অগ্রাহ্য করেন, তার বিরুদ্ধে তো আইনি ব্যবস্থা নেওয়া উচিত। আমি তো মনে করি এই বক্তব্যের পর তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। নির্বাচন কমিশনের উচিত মামলা করা। আদৌ কি হবে কিনা এটা জানে, তাহলে তো বল যে নির্বাচন কমিশন অথর্ব। আরেকটি বিষয় হচ্ছে যে এইসব ঘটনা কেন ঘটছে। যদি নির্বাচনের মতো হতো, অর্থাৎ একটি নির্বাচন হচ্ছে আপনার পছন্দের প্রার্থী বাছাই করার সুযোগ। এখানে প্রথমেই তো সেই সুযোগ নাই যে বিরোধী দল এই নির্বাচনে অংশ নিচ্ছে না। তার মানে বাছাইটা হবে আওয়ামী লীগের মধ্যে, যেটা 7 জানুয়ারি নির্বাচনে হয়েছে। 7 জানুয়ারি নির্বাচনে তো বহু দল নিবন্ধিত, প্রায় 28টি দল অংশ নিয়েছিল এবং তার কোনোটি সম্ভবত 21টির জামানত বাতিল হয়েছে সব প্রার্থীর। তো এখানে তো স্থানীয় সরকার নির্বাচন, তো এখানে প্রার্থী দেওয়ার মতোই অনেক দল নেই। সুতরাং এই আওয়ামী লীগ এবং তার সহযোগী জোট, 14 দলীয় জোট বা জাতীয় পার্টি হয়তো 2-1 জায়গায় প্রার্থী দিয়েছেন, কিন্তু অন্য দলগুলোর তো প্রার্থী দেওয়ার মতো সামর্থ্য নেই। সামর্থ্য মানে তার সাংগঠনিক ক্ষমতা নেই। সেক্ষেত্রে এই যে দেখছেন কোথাও 10 জন পর্যন্ত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, কোথাও 5 জন, কোথাও 4 জন, এবং এমপি মন্ত্রীরা ভাবছেন যে তারা যেভাবে নির্বাচিত হয়েছেন এরাও সেভাবে, তাদের স্বজনরা, তাদের পছন্দের প্রার্থীও সেভাবে হবেন। এবং না হলে একজন এমপি তিনি জানেন না যে তার এখতিয়ার কি। তিনি তো শপথ নিয়েছেন রাগ অনুরাগের ঊর্ধ্বে থেকে তিনি দায়িত্ব পালন করবেন। এটাকে ঊর্ধ্বে থেকে হলো তিনি জনগণকে, যে জনগণের নির্বাচিত নেতা বলে তিনি দাবি করেন, সেই জনগণকে হুমকি দিচ্ছেন যে
এটা তো ফৌজদারি অপরাধ। না, যে তার ছেলেকে ভোট না দিলে উন্নয়ন হবে না, সোজা কথা। তা উন্নয়ন না হওয়া মানে কি তিনি হুমকি দিচ্ছেন, এবং এই হুমকি জনগণকে দিতে পারেন। রাষ্ট্র তো জনগণের জন্য, জনগণের প্রতিনিধি যদি জনগণ নির্বাচিত করে থাকে তাহলে জনগণের তিনি প্রতিনিধি হিসেবে তার এটিকে দায়িত্ব। আমি মনে করি যে দলের একটা হচ্ছে সরকারি ব্যবস্থা, নির্বাচন কমিশন বা আইনগত প্রশাসন আইনগত ব্যাপার দেখবে, দল কি সিদ্ধান্ত নেয় সেটি আমরা দেখার বিষয়, সেটাই দেখবার বিষয়। মাদক নিয়ে অনেক কথা হলো, মানে প্রায় মাদক নিয়ে কথা হয়, এবং আজকে শিরোনাম যেটা 10 মাদক গডফাদারের সম্পত্তি ক্রোক, মাদকের টাকায় সম্পদের পাহাড়, একটি পত্রিকার শিরোনাম মাদক কারবারে বদির 2 ভাই। এই যে ভদ্রলোকের নামটা উচ্চারণ করলাম, বদি, তো এটা তো প্রকাশ্য তারা মাদক নিয়ে ব্যবসা করে এবং তারা এই মাদকের কারবারই করে, এটা তো প্রকাশ্য সবাই জানে। তাহলে এইসব শিরোনাম হয়ে কি হবে বলেন? বাংলাদেশের যদি দুটি সমস্যার কথা বলেন, একটা হচ্ছে রোহিঙ্গা এবং মাদক, তেমন তেমন মাদক সমস্যাটা হচ্ছে ভয়ঙ্কর রোহিঙ্গাদের চেয়েও। রোহিঙ্গারা হয়তো একসময় ফিরে যেতে পারবে না হলে না গেলে এখানেই হয়তো জনজীবনের চাপ সৃষ্টি করবে আমাদের। কিন্তু মাদকে যে সারা দেশে ছড়িয়ে পড়ছে, রোহিঙ্গারা তো একটা অঞ্চলে তারা জনজীবন পরিবেশের চাপ সৃষ্টি করছে, অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে। মাদক তো সারা দেশে ছড়িয়ে পড়ছে, এবং এই মাদকের অন্যতম উৎস হচ্ছে এই আপনি যে গডফাদার এবং এই রোহিঙ্গার শরণার্থী শিবির। আমরা রোহিঙ্গার মিয়ানমারে যে গৃহযুদ্ধ হচ্ছে সেটা আমরা ঠেকাতে পারি না, কিন্তু মাদক আসারও তো ঠেকাতে পারি। আমাদের সেখানে কোস্টগার্ড আছে, সেখানে বিজিবি আছে, সেখানে পুলিশ আছে এবং জনপ্রতিনিধি আছে। জনপ্রতিনিধির কাজ না যে এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে মানুষকে জাগানো, যে সেজন্যই বানানো। প্রশাসন আছে, পুলিশ আছে, এবং মাদকের বিরুদ্ধে মাদক দমনের নামে যে অভিযান চলেছে তা তো আপনারা দেখেছেন, ওসি প্রদীপ তারা কি করেছে, একজন কত নিরীহ মানুষকে যে তারা এই তথাকথিত বন্দুকযুদ্ধের নামে হত্যা করেছে। তো সুতরাং যেখানে যদি নিয়ত যদি ভালো না হয়, তাহলে যতই আপনি দেখেন, এবং পুরস্কারও পেয়েছেন, তাহলে এই মানে অন্যায় করে যারা পুরস্কৃত হন রাষ্ট্রের দ্বারা, তাদের দ্বারা তো ভালো কাজ আশা করা যায় না এবং পাওয়া যায় না, এবং নিরীহ মানুষ অনেক মারা গেছেন। এবং এই মাদক চক্রের আমরা কি মাদক ধরা পড়ে কে? যারা বাহক, যারা কক্সবাজার থেকে নিয়ে আসে, চট্টগ্রাম থেকে নিয়ে আসে, যারা পেছনের শক্তি, যারা পুঁজি খাটায়, যারা এখানে ব্যবসা করে, তাদের ধরা হয় না, কারণ তাদের সাথে ক্ষমতার একটা সংযোগ আছে। এই যে আপনি ধরা হয় না বললেন, আজকে অনেক পত্রিকায় এই যে মাদক সম্রাটদের ছবিও ছাপা হয়েছে, তো এইটা কি মনে হয় না যে কখনো কখনো ছবিটা ছাপা হইলো তাদেরকে আরো পাওয়ারফুল করে দেওয়া হলো? না, একটা হচ্ছে যে তাদের যদি লজ্জা থাকে এই ছবি ছাপার পর তো তার বিরত থাকে। আচ্ছা, লজ্জা না থাকলে তাহলে আমাদের যাদের লজ্জা দেওয়ার কথা তারা যদি লজ্জা না দিতে পারে, পুরোটা রাষ্ট্রের লজ্জা। কিন্তু আমরা একজন মাদক একসময় তো ধরেন বলা হতো যে যারা অনৈতিকভাবে টাকা পয়সা অর্জন করে আয় করেন তাদের সম্পর্কে মানুষের মধ্যে এক ধরনের ঘৃণা বা অপছন্দ, ঘৃণা যদি নাও বলি, অপছন্দ বা এই লোকটি খারাপ এইভাবে। কিন্তু আজকে তো সেটা উল্টো হয়ে যাচ্ছে, সে অর্থ বা সম্পদ যেভাবেই অর্জন করুক না কেন সেটা দেখা হয় না। অর্থের কাছে সমাজ এক ধরনের কি বলে, এক ধরনের পরাজিত। তো যে সমাজে অন্যায়ের কাছে যে সমাজ পরাজিত, সেই সমাজে ভালো কিছু আশা করা যায় না। তারপরও আশা করতে হবে যে অতীতে যাই হোক না কেন, এবং 10 গডফাদার চিহ্নিত হয়েছে, তাদের বিরুদ্ধে তাদের সম্পদ ক্রয় করা হয়েছে, কিন্তু একই সঙ্গে তারা তো অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, শুধু সম্পদ নয়, তাদের তো আইন অনুযায়ী জেল হওয়া উচিত, আইন অনুযায়ী শাস্তি হওয়া উচিত। সেটা হয় কিনা আমরা দেখতে চাই। আমরা আজকে একটা বিষয় আলোচনা করতে চাই, যেটা হলো কয়েকদিন আগে নিশ্চয়ই খেয়াল করেছেন যে কয়েকটি বাচ্চা শিশু পার্কে অবৈধভাবে ঢোকার কারণে তাদেরকে কান ধরে উঠবোস করানো হলেন, একজন ইউএনএ করালেন। ঠিক সেই সময়ে আজকের পত্রিকার শিরোনাম হলো কোটি টাকা বকেয়া রেখেও ইজারা পেলেন তিনি। তার মানে একটা
কয়েকটা শিশু বিনা পয়সায় পার্কে ঢুকেছে, তার জন্য যদি কান ধরে উঠবোস করা হয়, তা কোটি টাকা বকেয়া রেখে যে নিজেরা নিলেন, মানে তার কিছু হয় না কেন, কি কারণে? ইজারা দেন কে? ইজারা যিনি দেন এবং ইজারা যিনি নেন তার সাথে তার মধ্যে তো একটা সংযোগ আছে, মানে একটা গোপন লেনদেন আছে। অথবা যিনি যারা পেয়েছেন তিনি এতটাই ক্ষমতাধর যে তাকে দিতে বাধ্য হয়েছেন। মানে পুরোটাই হচ্ছে অন্যায়ের কাছে নতি স্বীকার। এখন আপনি শরীয়তপুরের যে সদর উপজেলার ইউনিয়নের কথা বলেছেন, সেটা নিয়ে আমি একটা কলম পড়েছি। এবং মানুষের মধ্যে এই সরকারি কর্মকর্তারা, এটা ব্যক্তিগতভাবে আমি তার কথা বলছি না, কিন্তু সরকারি কর্মকর্তারা দেখেন না, তারা তো জনগণের সেবক দাবি করেন, জনগণের করের অর্থে তারা তাদের ভরণ পোষণ, তাদের বেতন ভাতা হয়, তাদের সুযোগ সুবিধা, এবং কিন্তু তাদের জনগণের প্রতি একটা ন্যূনতম দায় আচ্ছা। তার চেয়েও সরকারি কর্মকর্তা হিসেবে একজন মানুষ হিসেবে, একজন পূর্ণবয়স্ক মানুষ হিসেবে শিশুদের প্রতি যে তিনি তো কারো না কারো বাবা। পার্কটা শিশু পার্ক, শিশুদের জন্য। আমরা তো ঢাকা শহরে এরশাদ আমলেই এটা করা হয়েছিল যে টোকাইদের জন্য, মানে দুস্থ যারা, তাদের জন্য একদিন বিনা পয়সায় ঢুকবে। এমনকি ওই ইউনো তো এদের নিজে পয়সা দিয়ে এই 5টি শিশুকে নিজের পকেট থেকে পয়সা দিয়ে তাদের দেখালাম, এবং তাদের বাবা মাকে বলতেন যে এটি করা ঠিক হয়নি, এরপরে যদি শিশুরা যেতে চায় আমার কাছে আসবেন। এটি সরকারি কর্মকর্তা হিসেবে এটা দায়িত্ব ছিল। আমি তো দেখি যে এরপরে সেখানে একটা চাপানোতর হয়েছে, মানুষ মনে মনে এটাকে মানে ঘৃণাও করেছে, কিন্তু এর যে প্রতিবাদ হওয়া উচিত। এই শিশুগুলো যে মানবিক শিশুগুলোকে যে সামাজিকভাবে হেয় করা হলো, এবং তাদের মধ্যে একটি শিশু 8ম শ্রেণীতে পড়ে, সে বলছে যে আমার সহপাঠী তো দেখেছে আমি যে কান ধরে দাঁড়িয়েছিলাম, উদ্বস করায়নি, ঠিক কান ধরে দাঁড় করিয়েছিল, দেখেছে। সে যদি আমার অন্য সহপাঠীদের বলে দেয় তাহলে তো আমি ক্লাসে যেতে পারবো না। তাই এই ধরনের এটা আমাদের একটা মনুষ্যত্ব বোধ থাকা উচিত। এটাই প্রশ্ন, যে কোটি টাকা নিয়ে কেউ কোনো কিছুই হয় না, আর সামান্য সে তো ফৌজদারি অপরাধ, সে তো অপরাধ করেছে যে টাকা। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। আমরা কখন, কোথায়, কিভাবে আমাদের দায়িত্ব পালন করব সেটা বোধ করি এখন আমাদের ভাববার সময় এসছে। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।